বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে আমিরাত। দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এর সাইডলাইন বৈঠকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আগ্রহের কথা জানিয়েছেন আমিরাতের বাণিজ্য মন্ত্রী। ভিসার জটিলতা সহ বাংলাদেশিদের সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়াও বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়ে ইলন মাস্কের সাথে প্রধান উপদেষ্টার কথা হয়েছে বলেও জানা গেছে। সহকর্মী লুৎফর রহমানের তথ্য ও আমিনুল হকের ছবিতে বিস্তারিত। এবারের আমিরাত সফরে দেশটির স্বাস্থ্য ও বাণিজ্য মন্ত্রীর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন আমিরাতের বাণিজ্য মন্ত্রী। ইউএইর কয়েকটা পোর্ট কোম্পানি বাংলাদেশে তারা চিটাং পোর্ট কিছু টার্মিনাল ম্যানেজ করতে চাচ্ছিল এবং সেই নিয়ে আমাদের সাথে তাদের কথাবার্তা হচ্ছে। তো সেই আলোকেই প্রফেসর ইউনূস ইউএইর কোম্পানিগুলোকে বলছিলেন যে তারা যাতে বাংলাদেশে তাদের ফ্যাক্টরিগুলোকে রিলোকেট করে। সেই আলোকে আজকে ইউএইর ট্রেড মিনিস্টার প্রফেসর ইউনূসকে প্রপোজাল দিয়েছেন যে তারা বাংলাদেশে একটা ইপিজেড করতে চায়, এক্সপোর্ট প্রসেসিং জোন, এবং সে আমাদের গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় চিফ অ্যাডভাইজার নীতিগতভাবে সম্মতি দিয়েছেন যে আমিরাতে বাংলাদেশিদের বন্ধ ভিসা চালুর ব্যাপারেও সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অনেকগুলো বিষয় এসছে, ভিসা সংক্রান্ত বিষয় এসছে, স্কিল লেবারের অনেক বিষয় এসছে, আমাদের প্রবাসী ভাই বোনরা যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন এখানে সে বিষয়গুলো এসছে এবং একটা ফ্রাঙ্ক একটা ডিসকাশন ছিল। 12-13 জনের মতো, আমি বলবো 13 জনের মতো স্যারকে কোশ্চেন করেছেন। স্যার যথাসাধ্য চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমিরাতের চাহিদা মতো বিদেশি কোম্পানির মাধ্যমে দেশে দক্ষ শ্রমিক গড়ে তুলতে সরকার কাজ করবে বলেও জানান তিনি। কারা কারা আসলে এই ধরনের স্কিল লেবার খুব দ্রুত তৈরি করতে পারেন, স্কেল আপও করতে পারেন এবং তারা কি সেই ওয়ার্কার কিভাবে আমরা বিদেশে পাঠাতে পারি, এটা আমাদের ফোকাস আছে। আমিরাতে জুলাই আন্দোলনে সংহতি জানানো প্রবাসীদের উন্নত জীবন, জনতা ব্যাংক সংস্কার ও বিমান ভাড়া কমাতে পদ্ধতিগত পরিবর্তন আনা হয়েছে। সব নাগরিকের মতো তাদেরও কিন্তু ভোট দেওয়ার ইচ্ছা হয়। এই ভোট প্রবাসীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে তাদের ভোট দেওয়ার বিষয়টা নিয়ে সরকার কাজ করছে। সেটা যাতে না হয় কখনো, বিমানের টিকিট বিক্রির ক্ষেত্রে কিছু পদ্ধতিগত পরিবর্তন আনা হচ্ছে, তাতে করে প্রবাসীরা উপকৃত হন। জুলাই আন্দোলনে সংহতি জানিয়ে বাংলাদেশিদের মিছিল করায় ভিসা পরিবর্তন বন্ধ আছে দুবাইয়ে। প্রধান উপদেষ্টার এবারের সফরে অচিরেই ভিসা চালু ও পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন প্রবাসীরা। শারমিন স্বপ্না, ৭১। বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র বা আমেরিকান ডিপ স্টেটের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া ভারতের যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। আর মোদি দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে লাভজনক বাণিজ্য চুক্তি শিগগিরই হবে বলে জানিয়েছেন। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 4টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে ওভাল অফিসে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দেন দুই নেতা। পরে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন মোদী ও ট্রাম্প। 8 ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতের পর মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্র বা আমেরিকান ডিপ স্টেটের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া বাংলাদেশের বিষয়টি তিনি ভারতের প্রধানমন্ত্রীর উপরই ছেড়ে দেবার কথা বলেন। আমাদের ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়টা নিয়ে বহুদিন ধরে কাজ করছেন। বস্তুত আমি পড়েছি ভারত এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে। কাজেই বাংলাদেশের বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রীর উপরই ছেড়ে দিব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী। আর মোদীকে মহান নেতা উল্লেখ করে ট্রাম্প বলেন তারা দুজন বন্ধু এবং যুক্তরাষ্ট্র ও ভারত যে কোনো ইস্যুতে একতাবদ্ধ। ব্যক্তিগত সম্পর্ক ভালো হলেও বাণিজ্য নিয়ে দুই নেতার মধ্যে বেশ মতপার্থক্য রয়েছে। ট্রাম্প জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভারতের কাছে কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে এবং ভবিষ্যতে দিল্লিকে F-35 যুদ্ধবিমান সরবরাহ করা হবে।
অন্যদিকে সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদী জানান, যুক্তরাষ্ট্র এবং ভারত 2030 সালের মধ্যে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $500 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। আজ আমরা 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণেরও বেশি করে $500 বিলিয়ন পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছি। ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের দলগুলি খুবই শীঘ্রই একটি পারস্পরিক লাভজনক বাণিজ্য চুক্তি সম্পাদনের জন্য কাজ করবে। বৈঠকে অভিবাসন ইস্যু নিয়েও আলোচনা হয়। ট্রাম্প আশা করেন ভারত যুক্তরাষ্ট্রে অবস্থানরত কয়েক হাজার অনথিভুক্ত অভিবাসীকে ফিরিয়ে নেবে। মনিরুজ্জামান বাবু, 71। নতুন প্রজন্মকে বাংলাদেশমুখী করতে তাদের সাথে সংলাপে বসতে চান যুক্তরাজ্যে নবনিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলাম। আর আওয়ামী সরকারের পাচারকৃত অর্থ ফেরাতে যুক্তরাজ্য সরকারের সাথে কাজ করছে অন্তর্বর্তী সরকার। 71-এর সাথে একান্ত সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন তিনি। এদিকে আওয়ামীপন্থী কর্মকর্তার অভিযোগে হাইকমিশনার আবিদা ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন অনেকেই। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে হাইকমিশন। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। মাত্র 2 সপ্তাহ ধরে দায়িত্ব গ্রহণ করেছেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম। দায়িত্ব বুঝে নিয়েই কনসুলার বিভাগের সেবার মান উন্নয়ন, মিশনের স্থান সংকট সহ সকল জটিলতার সমাধান করতে ব্যস্ত সময় পার করছেন তিনি। আবিদা ইসলামের নেতৃত্বে আগামীতে সবাইকে প্রত্যাশিত সেবা দিতে বদ্ধপরিকর হাইকমিশন। প্রবাসীদের যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে আমাদের কনসুলার সেবা প্রার্থী যারা, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করছি সেটাকে কিভাবে সমাধান করা যায় সেসব নিয়ে আমরা ভাবছি, এবং কিছু উদ্যোগ আমরা ইতিমধ্যেই নিয়েছি। বিনা শুল্কে বাংলাদেশের তৈরি পোশাক যুক্তরাজ্যে রপ্তানির ক্ষেত্রে সময়সীমা বাড়ানো, পতিত শেখ হাসিনা সরকারের আমলে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরাতে যুক্তরাজ্য সরকারের সাথে কাজ করছে অন্তর্বর্তী সরকার বলে আশ্বাস দেন আবিদা ইসলাম। আমি যতদূর জানি যে যুক্তরাজ্য সরকার এবং বাংলাদেশ সরকার কাজ করছে। আমার মনে হয় যে যখন সময় এবং সুযোগ আসবে তখন এটা জনসমক্ষে প্রকাশ করা হবে, এবং এখন ইটস টু আর্লি টু সে এনিথিং। এদিকে আবিদা ইসলাম মুজিববাদী একজন কর্মকর্তা আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে হাইকমিশনের সামনে মানববন্ধন করেছে একাধিক মানবাধিকার সংগঠন। কারণ আবিদা ইসলাম হচ্ছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন দূষর। সিকুতে ছিলেন বাংলাদেশের হাইকমিশনার, তখন উনি বিভিন্ন ধরনের আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে এবং সরকারের প্রভাব অনেক কর্মকাণ্ড করেছেন এবং আওয়ামী লীগের শেখ মুজিবের মূর্তি স্থাপন করেছেন। তবে আওয়ামী লীগ সরকারের সাথে তার সম্পর্ক ছিল এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন এই হাইকমিশনার। তাদের অভিযোগের যে বিষয়টা আমি দেখলাম, তারা আসলে ঠিকমতো জানে না যে অভিযোগটা কি। তাদের অভিযোগের কোনো ভিত্তি নেই। 5 আগস্ট 2024-এর পর নানা বিতর্কের মধ্য দিয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের সাবেক হাইকমিশনার সাইদা মুনাকে সরিয়ে দেওয়ার পর লন্ডনে নিযুক্ত হলেন নতুন হাইকমিশনার। তাকে নিয়ে নানা বিতর্ক থাকলেও অতীতের সব ভুল শুধরে নিয়ে দলমতের ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থ রক্ষায় ও প্রবাসীদের সর্বোচ্চ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ নতুন এই হাইকমিশনার। আরিফ মাহফুজ, 71, লন্ডন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সাংবাদিক লাঞ্ছনা ও ধর্ম অবমাননার দায়ে 11 জন নারী সহ 12 জনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ রেজিস্ট্যান্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থী লাঞ্ছনার ঘটনায় আইন বিভাগের 2018-19 সেশনের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার সনদ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ওই ঘটনায় আরও 9 জনকে 2 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়াও সভায় ধর্ম অবমাননার দায়ে একজনকে 2 বছরের জন্য এবং আরেকজনকে 1 বছরের জন্য বহিষ্কার করা হয়। শনিবার সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরুর মধ্য দিয়ে ফ্যাসিবাদ আর মাথা চাড়া দিতে পারবে না বলে মন্তব্য করেছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আয়োজনে একথা বলেন তিনি। এ সময় রাজধানীর শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, বিপ্লবী ছাত্র মৈত্রী, 90-এর ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য, পাহাড়ি ছাত্র ফ্রন্ট এবং 82-90 ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা বলেন, 90 ও 24-এ স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা, তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান 90-এর ছাত্রনেতারা।
রক্তঝরা দিনগুলোতে, অগ্নিঝরা দিনগুলোতে আমরা সবাই একত্রিত হয়েছিলাম, ছাত্র সংগঠকরা একত্রিত হয়েছিলেন সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে, সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে। দীর্ঘ লড়াই হয়েছে, 90তে বিজয় এসেছিল, কিন্তু এরপরে আমরা দেখলাম আবার দেশের ফাঁসিবাদ চেপে বসেছে। আমাদের মাঝখান থেকে জয়নাল জাফর দিবালী শাহ শহীদ হয়েছিল, কাঞ্চন শহীদ হয়েছিল। সেদিন তাদের রক্তের শিরিবে স্বৈরাচার বিরোধী আন্দোলন দানা বাঁধতে শুরু করলো এবং এরশাদ বিরোধী আন্দোলন শুরু হলো। এবং এর পরবর্তীতে আপনারা দেখেছেন নূর হোসেন, জিহাদ, ডাক্তার মিলনের সর্বশেষ রক্তদানের মধ্য দিয়ে আমরা পেলাম গণতান্ত্রিক বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গান, দলীয় নাচ, কবিতায় বরণ করে নেওয়া হলো ঋতুরাজ বসন্তকে। সকাল 7:30টায় শুরু হয় এই উৎসব। রাগ বসন্ত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ। সরোদে ছিলেন ইশরাফুল ঝুরি খান এবং তবলায় আপন বিশ্বাস। প্রতি বছরের মতো এবারেও বাংলা পঞ্জিকা অনুযায়ী পয়লা ফাল্গুনে বসন্ত উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। আজকের এই আয়োজনে আছে বিভিন্ন নৃত্য ও সঙ্গীতের দল, একক শিল্পীর পরিবেশন, শিশু কিশোর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা। বসন্ত কথন পর্বে সভাপতিত্ব করেন জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের সভাপতি স্থপতি শফিউদ্দিন আহমদ। বসন্ত উৎসবের খবর জানাতে চারুকলা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, কি আয়োজন চলছে বসন্তের এবং উৎসবে আসা মানুষজন কি বলছেন? ধন্যবাদ শাওন। আসলে উৎসবের রং নানান রঙে রেঙেছে। ফাল্গুন তো রয়েছেই, ভালোবাসা রয়েছে, সব মিলিয়ে কিন্তু বলা যায় যে এই উৎসবের রঙের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে চারুকলা। এবং এই যে পেছনে আমার এই জায়গাগুলোতে দেখছেন যে কিছুক্ষণ পর পর নানান ধরনের আয়োজন, নানান ধরনের গান, নাচ, নানান আয়োজনের পসরা এখানে বলা যায় সাজিয়ে বসা হয়েছে। এবং এই পসরা দেখতে যদি আমি পিছনের দিকে দেখিয়ে দিই আমার ক্যামেরা পার্সনের মাধ্যমে, যে দর্শকের সারি, বিশাল একটি দর্শকের সারি রয়েছে এবং তারা কিন্তু এই জায়গাগুলোতে এসে উপভোগের চেষ্টা করছেন তাদের মতন করে এই আয়োজনগুলো। এবং এর পাশাপাশি বিভিন্ন ফটো বুথে তারা ছবি তুলছেন, নিজেদের মতন করে আনন্দ করছেন এবং প্রিয়জনদেরকে তারা নিয়ে এসেছেন। যেহেতু ভালোবাসার একটি দিন, ভালোবাসার মানুষটি সেটি হতে পারে পরিবারের কেউ, হতে পারে নিজের পছন্দের কেউ, হতে পারে নিজের সন্তান, তাদেরকে নিয়ে তারা চলে এসেছেন এখানে। এখানকার আয়োজনটি দেখে তারা আবার অনেকে চলে যাচ্ছেন বইমেলার দিকে, অনেকে চলে যাচ্ছেন টিএসসির দিকে। সব মিলিয়ে কিন্তু বলা যায় একেবারে ভরপুর একটি আয়োজনের মধ্য দিয়ে আজকের দিনটি তাদের যাচ্ছে। এবং এই আয়োজনের, উৎসব আয়োজনের মধ্যে নানানভাবে তারা উপভোগ করার চেষ্টা করছে এই অনুষ্ঠানকে। সামনে ফুল বিক্রি হচ্ছে, শাহবাগ দিয়ে ঢোকার সময় অনেকেই ফুল কিনে আছেন। কেউ যদি সেটিও না করতে পারেন তাহলে এখানেও ফুলের বিক্রির ব্যবস্থা রয়েছে। টিপ সহ, চুড়ি সহ নানান সাজের, যে দেশীয় সাজের সরঞ্জামগুলো। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী এবারেও একেবারেই ব্যতিক্রম হচ্ছে না। ঐতিহ্য অনুযায়ী বসন্তকে বরণ করা হচ্ছে। আপনি খবর রাখতে থাকুন নাদিয়া। নিশ্চয়ই আরো তথ্যের জন্য পরবর্তী সংবাদ সংযোগে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাদিয়া শারমিন। স্বৈরাচার মুক্ত প্রথম বসন্ত উদযাপন করছে দেশবাসী। যদিও প্রকৃতিতে এখনো কাটেনি শীতের জড়তা, তবে গাছে গাছে ঝরা পাতা জানান দিচ্ছে বসন্ত এসেছে। নগরবাসী বলছেন এবার ভিন্ন আবহে পালিত হচ্ছে বসন্ত। জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরশাসকের হাত থেকে রেহাই পেয়েছে মানুষ। সেই অর্জন ধরে রাখাকেই এই বসন্তের মন্ত্র হিসেবে মনে করছেন নগরবাসী। মোহন ইসলামের প্রতিবেদন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফাহিম মাসুম আর সদ্য উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হওয়া ইশতিয়াক আহমেদ এবারের বসন্তকে দেখছেন এক ভিন্ন মাত্রা হিসাবে। গেল ১৫ বছর ধরে সিনবাদের ভূতের মতো জাতির গাড়ি চেপে বসা স্বৈরশাসক হাসিনার কবল থেকে দেশ রক্ষা করতে প্রাণ দিয়েছে অন্তত ১৫০০ মানুষ। এত রক্তের বিনিময়ে মুক্ত দেশে এটাই প্রথম বসন্ত উদযাপন তাদের। যে সংস্কৃতি নিয়ে থাকে সে সংস্কৃতির সর্বোচ্চ অধিকার পাবে। যে ধর্মে বিশ্বাসী, যে তার ধর্ম নিয়ে থাকতে চায় সে তার ধর্মের সর্বোচ্চ অধিকার পাবে। আমরা সবাই মিলে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব, যেখানে সবার সামাজিক সাংস্কৃতিক অধিকার নিশ্চিত হবে। প্রকৃতিতে এখনো শীতের জড়তা, গাছে গাছে ঝরা পাতার গান, সবুজ পাতা সঞ্চার হয়েছে মাত্রই, তবে সাথে আছে ধুলাবালির অস্বস্তি। নদীর কোলে আকাশ দেখি বন্ধু বাজাও এমন আবহে ফাগুনের প্রথম দিন, মানে বসন্তের সূচনা, সেটি উদযাপনে নগরে নেমেছে তরুণ তরুণীর ঢল। ফুল না ফুটলেও তরুণী সাজসজ্জায় অনিবার্য অনুষঙ্গ হয়েছে ফুলের বাহার। প্রকৃতির মতো করে নিজেকে রাঙিয়ে তোলা আর কি। আসলে আমরা আগে শাড়ি কিনেছি, শাড়ি পরেছি, দেন জায়গা ঠিক করেছি কোথায় আসবো। বলে আকাশে বন্ধু বাজাও। এ বসন্তে মানুষের প্রত্যাশা বেড়েছে। তারা বলছেন, স্বৈর শাসকই হোক বা ধর্মের নামে কোনো গোষ্ঠীর আগ্রাসনই হোক, এর কোনোটাই আর ঠাঁই পাবে না ৬ ঋতুর এই মাটিতে। সবাই যেন উৎসব পালন করতে পারে, যে যে যার ধর্ম পালন করতে পারে, আমরা যেন সবাই মিলেমিশে একত্র হয়ে থাকতে পারি। ধর্ম দলমত নির্বিশেষে সবার জন্যই নিশ্চিত হোক সাম্য আর মানবিক মর্যাদার বাংলাদেশ, এটাই মানুষের চাওয়া। স্বৈরাচার মুক্ত প্রথম বসন্তে শীতের জরাজীর্ণ কাটিয়ে সাজার চেষ্টা করছে প্রকৃতি, যার ছোঁয়া লেগেছে মানুষের মনেও। তারা বলছেন, বারবার রক্ত দিয়ে পাওয়া এ দেশে যে কেউ চাইলে যেন স্বাধীনভাবে পড়তে পারেন কোরআন, গাইতে পারেন গজল। ঠিক একইভাবে লালন শাহ, করিম কিংবা হাসন রাজের গানও যেন গাওয়া যায় স্বাধীন বাধাহীনভাবে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। ছুটির দিনের বইমেলায় শিশু প্রহর চলছে, সেখানে আছেন সহকর্মী আরিফ হক। শিশু প্রহরের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। আরিফ, আজকে একই সঙ্গে বসন্ত এবং ভালোবাসা দিবস, সেই হিসেবেও কি বইমেলায় বইপ্রেমীদের ভিড় বেড়েছে কিনা সেটি জানাবেন। আর যেহেতু শিশু প্রহর চলছে, শিশুদের উপস্থিতি কেমন দেখছেন? ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত, এটি যেমন সত্য, তবে ফুল যে ফুটেছে অনেক, সেটি কিন্তু আজকের বইমেলায় এসে, অমর একুশে বইমেলা শিশু চত্বরে এসে আমরা বুঝতে পারছি। কারণ এখানে অসংখ্য ফুল আমরা দেখতে পাচ্ছি, চলাফেরা করছে, খেলাধুলো করছে। এবং যেটি আপনি জিজ্ঞাসা করছিলেন যে যেহেতু বসন্তের আজকে প্রথম দিন, পাশাপাশি আজকে সাপ্তাহিক ছুটির দিন, ভিড় আজকে সকাল 11টায় মূলত স্টলগুলো ওপেন হয়েছে। তবে আজকে সারা দিনে যত সময় গড়াবে ভিড় অনেক বাড়বে এবং সকালে কিন্তু প্রত্যাশার চেয়ে অনেক বেশি উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং শিশুদের, যেটা বলছিলাম যে ফুল দিয়ে আসলে ছেয়ে গেছে বইমেলা প্রাঙ্গণ, শিশু চত্বর প্রাঙ্গণ। এবং আমাদের পাশে আমরা দুটি ফুল দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলবো। কি নাম আপনাদের? আমার নাম মুফিদা কোহিনুর রশিদ। আপনার নাম? আয়শা আরওয়ার রশিদ। আজকে বইমেলায় এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু এবার সিসিমপুর হয়নি, এর জন্য একটু মন খারাপ। সিসিমপুর না হলেও কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ব্যবস্থা রেখেছে আমরা দেখতে পাচ্ছি, এইগুলো দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোনো বই কেনা হয়েছে কিনা বা কেনা হবে কিনা আজকে? হ্যাঁ হবে, বিভিন্ন বই কিনবো, ভূতের বই, তারপরে ভ্রমণ কাহিনী এবং আরো অনেক গল্পের বই কিনবো। আপনার সাথে একটু কথা বলি, কি বই কিনতে চান আপনি? গল্পের বই। গল্পের বই। বাসায় কি বই পড়েন? শুধু পড়াশোনার বই নাকি গল্পের বই পড়েন? গল্পের বই পড়ি। কোন বই পড়তে ভালো লাগে? কার বই পড়তে ভালো লাগে? সিন্ডারেলা, তারপর আর অনেকগুলো বই পড়তে ভালো লাগে। আমাদের পাশে আরেকটি ফুল আমরা দেখতে পাচ্ছি, একটু কথা বলবো তার সাথেও। আজকে বইমেলায় এসেছেন আপনি, আপনার নামটি বলবেন, কেমন লাগছে? ভালো লাগছে খুবই। কার সাথে এসেছেন আজকে? বাবার সঙ্গে। আজকে যে ফাল্গুন, এটি তো জানেন আজকে পহেলা ফাল্গুন, বাবা কোনো বই উপহার দেবে, কোনো কথা দিয়েছে এমন?
হ্যাঁ, আমার বই পছন্দ অনেক। আমার হলো ছড়ার বই পছন্দ, আমার কার্টুনের বই পছন্দ, অনেক অনেক বই পছন্দ। যেমনটা আমরা শুনছিলাম যে আসলে বাবার সাথে এসেছেন, কেউ মায়ের সাথে এসেছেন, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন আসলে অভিভাবকরাও কিন্তু পেরেছেন বাচ্চাদের নিয়ে আজকে হাজির হতে, এবং যেহেতু পহেলা ফাল্গুন খুব বিশেষ দিন। জি, আমরা একটু অভিভাবকের সাথে একটু কথা বলবো যে আসলে বাচ্চাদের নিয়ে এসেছেন, কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আজকে পয়লা ফাল্গুন, আমার ফ্যামিলি সবাই নিয়ে আসছি। ওদের খুব স্কুল বন্ধ, মজা করে ঘুরতেছে। যেখানে পাপেট শো আছে, শিশু দপ্তরে গেছিল। আর এদের কিছু বাড়িতেও বই পড়া হয়, গল্প বইগুলো, বিশেষ করে কার্টুনের বই, তারপর স্টিকার, এগুলোর প্রতি খুব আগ্রহ। তো মোটামুটি প্রবেশ করার পর থেকে ওদের খুবই আনন্দ লাগতেছে, ওদের দেখে যে ছুটোছুটি করতেছে, দেখে খুব ভালো লাগতেছে। আর পরিবেশটাও শান্ত, এই মেলাটাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এইভাবে আর কি ভালোই লাগতেছে আজকে আসে। আর অনেক লোকজন, যেহেতু পয়লা ফাল্গুন, সবাই আসছে, আর অনেক লোক দেখেও খুব ভালো লাগতেছে। যেমনটি আমরা শুনছিলাম আরিফ, আপনার মাধ্যমে আমরা শিশু এবং অভিভাবক দুপক্ষের কথাই শুনছিলাম। আপনি খবর রাখতে থাকুন, ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে বইমেলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফ। বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য ফুলের বিকল্প খুঁজে পান না মানুষ। তাই মানিকগঞ্জের ফুলের দোকানে বেড়েছে ব্যস্ততা। প্রতিটি দোকান সাজানো হয়েছে বাহারি ফুলে, যদিও ব্যবসায়ীরা বলছেন বেচাকেনা কম। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। ভালোবাসা দিবস আর বসন্ত বরণ উদযাপিত হচ্ছে একই সঙ্গে। দিনটি আবার সাপ্তাহিক ছুটির, যে কারণে এবার উৎসব উদযাপনের পালে লেগেছে বাড়তি রং। মানিকগঞ্জের ফুলের দোকানগুলোতে বেড়েছে ফুল কেনাবেচার ব্যস্ততা। তরুণ তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষেরা তাদের পছন্দের মতো ফুল কিনছেন। তারা বলছেন সব আবেদন, অনুরাগ, শ্রদ্ধা আর ভালোবাসার বহির প্রকাশের বড় মাধ্যম ফুল। বসন্তের সময় সবাই ফুল ব্যবহার করার চেষ্টা করি, কারণ বসন্ত মানেই ফুল, তো এজন্যই ফুল কেনা। আমার প্রেমকে হচ্ছে ফুল দিব, আমাদের প্রিয়জন আত্মীয় স্বজনকে ফুল দিব, এর মাধ্যমে আসলে বসন্ত উদযাপন। বাচ্চারা সাজবো, তার জন্য ফুল নিতে আসছি। বাণিজ্যিক ফুলের দোকান ছাড়াও অলিতে গলিতে ফুলের পসরা সাজিয়ে বসেছেন অনেকেই। গোলাপের পাশাপাশি বিক্রি হচ্ছে গাঁদা, রজনীগন্ধা, জিপসি, চেরি, গ্লাডিওলাস। পর্যাপ্ত কালেকশন আছে, কিন্তু এবছর আমাদের বাণিজ্যটা কম দেখতেছি, কাস্টমারের সমাগম কম। এবার বাগানে পর্যাপ্ত ফুল আছে এবং চাহিদা অনেক কম, ফুলের দামও কম, কাস্টমারও কম। তো সব মিলিয়ে যে অবস্থা দেখতেছি, এবার লসের আশঙ্কাই করতেছি। এই গাছরাগুলা আর গোলাপের চাহিদাটা একটু বেশি, টিউলিপ কোন রকম নিতেছে। এদিকে চাষিরাও বলছেন পহেলা ফাল্গুন ভালোবাসা দিবসে ফুলের চাহিদা বাড়ে বহুগুণ। ফলে ফেব্রুয়ারি মাসের জন্য অপেক্ষা ও বিশেষ প্রস্তুতি থাকে তাদের। ব্যাপক পরিমাণে ফুল চাষ হয়েছে, আর আমরা দামও ভালো। তো এই ফেব্রুয়ারিতে আমরা সবসময় একটু ভালো দাম পাই। এই বছর মোটামুটি মনে করেন একটু আছে, মোটামুটি বাজারটা ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, ফুল অভ্যন্তরীণ বাজারের চাহিদা মিটিয়ে জেলার বাইরেও সরবরাহ করা হচ্ছে। প্রতি বছরই এখান থেকে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার এই ফুলের একটি ব্যবসা হয়ে থাকে। আমরা আশা করছি এবছর এখানকার কৃষকেরা গত বছরের যে বিক্রি, তার থেকেও এবছর তারা বেশি লাভবান হবে বলে আমরা মনে করছি। এবার প্রায় 20 হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে, যেখানে প্রায় 3 কোটি টাকার ব্যবসা হবে। আব্দুল্লাল মামুন, ৭১। বসন্ত ও ভালোবাসা দিবসে শত শত মানুষ ভিড় করেছে সুনামগঞ্জের শিমুল বাগানে। আগুন রাঙা শিমুল বাগানে যেতে মানুষকে জয় করতে হয়েছে যোগাযোগের প্রতিবন্ধকতা, তবুও মানুষ গেছেন সেখানে। এই মুহূর্তে শিমুল বাগান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, কত সংখ্যক মানুষ এখানে এসেছেন, তারা কি বলছেন? এত দূর পাড়ি দিয়ে সবাই সেখানে গেছেন, শিমুল বাগান ছাড়া ওই এলাকায় আর কি কি দর্শনীয় স্থান আছে? শাওন, ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যেমনটা বলছিলেন, এই সুনামগঞ্জের শিমুল বাগান কিন্তু আজ বলা যায় যে রক্তরাঙা শিমুল ফুলের হাট বসেছে। বিশেষ করে এই শিমুল বাগানের যে 3000 গাছ রয়েছে, এই গাছগুলো রক্তিম আবায় ছেয়ে গেছে চারপাশ। এই রক্তরাঙার যে টকটকে লাল রঙের যে প্রকৃতির যে অনবদ্য একটি
দৃশ্য দেখতে কিন্তু সুনামগঞ্জের এই শিমুল বাগানে আসলে দর্শনার্থীরা আসছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। একটু জানিয়ে রাখি, সুনামগঞ্জে শুধু যে শিমুল বাগানে আজকে পর্যটকরা আছেন তা কিন্তু নয়, এই তাহিরপুরের নীলাদ্রি নেক, জাদুকাটা নদীর তীরবর্তী বারিকা টিল্লা সহ এখানকার অনেকগুলো লাকমাচড়া সহ প্রাকৃতিক নয়াবিরাম বিভিন্ন এলাকা রয়েছে। এখানে দর্শনার্থীরা আসছেন, তারা এই মেলা ঘুরছেন। আমি যদি বলি, এখন যদিও উপস্থিতি কিছুটা কম রয়েছে, বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে ফটকে ভিড় জমিয়েছেন মানুষ, তারা ঢুকছে। আমি যদি চতুর্পাশটা আপনাকে দেখানোর চেষ্টা করি, এখানে বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে। এখানে দর্শনার্থীরা আছেন, তারা বিভিন্ন ভাবে তাদের সময় পার করছেন পরিবার পরিজনের কে নিয়ে। আসলে সুনামগঞ্জের এই যে আলহাজ শিমুল বাগান, এটি জাদুকাটা নদীর তীরে রয়েছে। এই জাদুকাটা নদীর একেবারে যে সীমান্ত গেছা শিমুল বাগান ইতিমধ্যে মানুষের মধ্যে একটি জায়গা করে নিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় পরিচিতি থাকার কারণে কিন্তু এখানে এই সময়টাতে, বিশেষ করে ফাগুনের এই সময়টাতে মানুষ আসেন। তো আজকে যেহেতু ছুটির দিন এবং বিশ্ব ভালোবাসা দিবস, সে কারণে আসলে এখানে মানুষের ভিড় অনেক লোক সমাগম হয়েছে। শহীদ নূর, আপনি খবর রাখতে থাকুন, নিশ্চয়ই প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী শহীদ নূর। আজ পবিত্র শবে বরাত বা সৌভাগ্যের রাত। হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। মুসলমানদের বিশ্বাস, এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা। তাই মহিমান্বিত এই রাতে পরম করুণাময়ের অনুগ্রহ পাওয়ার আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকির করবেন মুসল্লিরা। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করবেন। এই দিন সন্ধ্যায় অনেকে কবরস্থানে যাবেন এবং আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন। এদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে রাজধানীতে আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। কড়া নিরাপত্তায় দিল্লির মাওলানা আব্দুস সাত্তারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন। সকাল 10টায় শুরু হয় খিত্তায় খিত্তায় তালিম। এ সময় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বধিরদের নিয়ে আলাদা বয়ানের ব্যবস্থা করা হয়। আয়োজকরা বলেন, এবারই প্রথম একই সাথে পবিত্র শবে বরাত ও জুমার নামাজ অনুষ্ঠিত হচ্ছে ইজতেমার ময়দানে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপন হচ্ছে 35তম বিশ্ববিদ্যালয় দিবস। এই উপলক্ষে গোটা ক্যাম্পাসে নানা আয়োজন রেখেছে কর্তৃপক্ষ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল মুহিত দিদার। দিদার, কি কি কর্মসূচি রয়েছে বিশ্ববিদ্যালয় দিবসের এবং এখন কি কি আয়োজন চলছে? ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি এই মুহূর্তে আছি। সকাল 10টায় নানা আয়োজনে তাদের কর্মসূচি শুরু হয়। আপনারা জানেন যে এই 34টি বসন্ত পেরিয়ে 35-এ পড়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারা সকাল 10টায় প্রশাসনিক ভবনের সামনে তারা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর জুলাই এবং আগস্টে যারা শাহাদত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এবং আপনারা জানেন যে কিছুক্ষণ পর তারা একটি শোভাযাত্রা বের করেন এবং ক্যাম্পাসে প্রদক্ষিণ শেষে আবার তারা প্রশাসনিক ভবনের সামনে এসে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন এসে তারা কেক কাটেন। এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় 1986 সালে 25শে আগস্ট প্রতিষ্ঠিত হয় এবং 1991 সালে এই দিনে 14ই ফেব্রুয়ারি 3টি বিভাগে 205 জন শিক্ষার্থী এবং 13 জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে এবং আজকে তারা 35-তে পা দিয়েছেন। এবং এখানে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম যে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির যিনি সভাপতি দায়িত্বে ছিলেন প্রফেসর মোহাম্মদ
ইকবাল, তিনি বলেছেন যে জুলাই আগস্টে বিপ্লবে যারা শাহাদত বরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু প্রোগ্রাম তারা স্থগিত করেছিলেন, সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। খবর রাখতে থাকুন, প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল মুহিত দিদার। আজ সুন্দরবন দিবস। বাগেরহাটের শরণখোলা রেঞ্জে সুন্দরবন রক্ষার একটি প্রকল্প সময় পার হওয়ার পরও শেষ না হওয়ায় বিরক্ত হয়ে আছে পর্যটকরা। আলীবান্ধা ইকো পার্ক নামের এই প্রকল্প সময় মতো শেষ না হওয়ায় বন বিভাগের অবহেলা এবং নির্লিপ্ততাকে দায়ী করেন সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটি। এর কারণে সুন্দরবনের একটি বড় এলাকায় যেতে পারছেন না পর্যটকরা। যদিও বন বিভাগ বলছে কাজ শেষ করে আগামী 2-3 মাসের মধ্যেই খোলা হবে আলীবান্ধা ইকো ট্যুরিজম স্পট। নজরুল ইসলাম আকনের তথ্য ছবিতে প্রতিবেদন। সুন্দরবনের কটকা, কচিখালী, দুবলা, হিরন পয়েন্ট সহ ঝুঁকিপূর্ণ টুরিস্ট স্পট ভ্রমণে নিরুৎসাহিত করতে 2022 সালে লোকালয়ের কাছাকাছি পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া, আন্ধারমানিক ও শরণখোলা রেঞ্জের আলীবান্ধায় প্রায় 4 কোটি টাকা ব্যয়ে পরিবেশ বান্ধব 3টি ইকো ট্যুরিজম স্পট নির্মাণের সিদ্ধান্ত নেয় বন বিভাগ। 3টি স্পটের নির্মাণ কাজ একসাথে শুরু হলেও আলীবান্ধা ছাড়া বাকি স্পটগুলোর কাজ শেষ হয়েছে। পর্যটক ও গাইডদের দাবি, কম সময়ে কম খরচে এবং নিরাপদ সুন্দরবন ভ্রমণের এমন সুযোগ আর দ্বিতীয়টি নেই এই বনাঞ্চলে। আনুষ্ঠানিকভাবে স্পটটি চালু না হলেও বন বিভাগের বিশেষ অনুমতি নিয়ে এখানে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে আসছে সুন্দরবন প্রেমী মানুষ। এত নিবিড় বন, এটা আসলেই এক্সক্লুসিভ। আমরা আগে বিভিন্ন স্পটে গিয়েছি, তো সেখানে যতটা সুন্দর মনে হয়েছে তার চেয়ে এটা আরো বেশি মনোরম। সুন্দরবনের যতগুলি ওয়াচ টাওয়ার আছে তার সাথে এই ওয়াচ টাওয়ারটাই সবচেয়ে সুন্দর এবং দেখার মতো একটা ভিউ। বন বিভাগের কর্মকর্তার কাছে আমার আবেদন, জানি এইটা যত তাড়াতাড়ি সম্ভব চালু হয়। সুন্দরবন সুরক্ষা বিষয়ক কমিটির সদস্যরা মনে করেন আলীবান্ধা ইকো ট্যুরিজম স্পট চালু হলে বন সংলগ্ন এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। অপরদিকে সুন্দরবনের ওপর পেশাজীবীদের চাপ অনেকটাই কমবে। এটা খুলে দিলে আমাদের স্থানীয় আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এবং সুন্দরবনে যারা পেশাজীবী জেলে এবং মৌয়াল থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ যারা সুন্দরবনের উপর নির্ভরশীল তাদের আর্থসামাজিক গড়ে উঠবে এবং বিভিন্নভাবে তারা বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল করিম জানান, আলীবান্ধা ইকো ট্যুরিজমের কাজ অনেক দূরে এগিয়ে গিয়েছে। বাউন্ডারি ওয়াল ও কর্মচারীদের আবাসন ব্যবস্থা করতে পারলে 2-3 মাসের মধ্যেই স্পটটি চালু করা সম্ভব হবে। কাজ অনেক দূরে এগিয়ে গিয়েছে। আমাদের সেখানে ফুড ট্রেইল আছে, পুকুর আছে, এখন ওই যে আপনার বাউন্ডারি ওয়াল আর প্লাস একটা আমাদের কর্মচারীদের থাকার একটা আবাসন ব্যবস্থা করতে পারলেই তাহলে আমরা পুরোপুরি চালু করে দিতে পারব। সুন্দরবনের সবচেয়ে আকর্ষণীয় ইকো ট্যুরিজম স্পটের নাম আলীবান্ধা। শরণখোলা রেঞ্জ অফিস থেকে ভোলা নদী ও বাদামতলা খালের মোহনায় এই কেন্দ্রটি অবস্থিত। নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বনাঞ্চলটি পর্যটকদের প্রিয়। শরীফ আজাদ প্রীতম, ৭১।